ওটি তো হয়েই গেল। এবার ওটির পরে যখনই উঠে আমাদের দাঁড় করানো হয় তখন আমাদের এক্সপিরিয়েন্সটা কীরকম, তখন আমরা কী অনুভূতি মানে পাই, নিজের মধ্যে কতটা কষ্ট অনুভব হয়, কি কি ঘটতে পারে আমাদের সাথে। আজকে তোমাদের সাথে সেই বিষয়টা নিয়েই আলোচনা করব। তো নমস্কার বন্ধুরা, রাকেশ ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে কিন্তু আমি ওটি এক্সপিরিয়েন্স পার্ট 2 নিয়ে চলে এসেছি। তোমরা আমাকে অনেক 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 ভালোবাসা দিচ্ছ, আর সেই সব ভালোবাসা পেয়ে আমি ধন্য, যে কারণে কিন্তু তোমরা আমাকে বলছো দিদিভাই তুমি এর পরের এক্সপিরিয়েন্সটা শেয়ার করো। ওটি পর্যন্ত তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করেছিলাম, যে ওটি রুমের ভেতরে আমার সাথে কী কী হয়েছে। যারা এখনও পর্যন্ত দেখোনি প্লিজ যাও আমার আগের ভিডিওটা দেখে এসো, তাহলে বুঝতে পারবে যে কী কী হয়েছে কী কী না হয়েছে। তো সেই ভিডিওতে অনেক ভালোবাসাও আমি পেয়েছি এবং আমাকে অনেকেই বলেছো দিদিভাই যে সত্যি কথা বলতে এর থেকে নর্মাল ডেলিভারি অনেকই ভালো। তো দেখো, ডেলিভারি তো ডেলিভারি, কষ্ট তো কষ্ট। ডেলিভারিতে কোন ডেলিভারিতে কষ্ট না হয় সেটা আমার থেকে ভালো কেউ বুঝবে না, কারণ আমি নর্মাল ডেলিভারির অভিজ্ঞতাও আমার মধ্যে আছে, সিজারিয়ান ডেলিভারির অভিজ্ঞতাটাও আমার মধ্যে আছে। তো দেখো, প্রত্যেকটা মাকেই কষ্ট ফেস করতে হয়। হ্যাঁ, তবে আকাশ পাতাল তফাৎ আছে। নর্মাল ডেলিভারি হয়ে যাওয়ার পর তোমার আর কোনো প্রবলেম থাকে না শরীরের মধ্যে। যাই হোক, আমি একদিন আলাদাভাবে নর্মাল ডেলিভারি এবং ভার্সেস সিজারিয়ান ডেলিভারির একটা ভিডিও নিয়ে আসবো খুব শিগগিরই। তাতে করে আমি তোমাদের কাছে আমার নিজের অভিজ্ঞতা থেকে যেটা আমি ফিল করেছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। আর আমি তোমাদের এর আগেও বলেছি যে আমি কিন্তু আমার সাথে যে নিজস্ব অভিজ্ঞতা, আমার যে ঘটনাগুলোর মধ্যে দিয়ে আমি যাই সেই অভিজ্ঞতাটাই তোমাদের সাথে শেয়ার করি। তো যেহেতু আমার বড় মেয়ে প্রথম নর্মাল ডেলিভারিতে হয়েছে, সেকেন্ড ক্ষেত্রে আমার ছোটো মেয়ে সে কিন্তু সিজারিয়ান হয়েছে, সি সেকশন হয়েছে, সেই জন্য কিন্তু আমার দু ধরনের অভিজ্ঞতাই আছে, আর সেটাই আমি তোমাদের সাথে ঠিক তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি শেয়ার করতে চলেছি। যাই হোক, এবারে আমি বলি, মা হওয়া মানেই কষ্ট। ডে 1 থেকে শুরু হয় জার্নি এবং সেটা একদম লাস্ট ডে পর্যন্ত। আমরা অনেকেই ভাবি এখানেই শেষ, কিন্তু লাস্ট ডে পর্যন্ত শেষ হয় না। ডেলিভারির পরেও আমাদের উপর থেকে অনেক ঝড় যায় একটা মায়ের উপর থেকে, সেটা যার উপর থেকে যায় সে বুঝবে, আর ফ্যামিলি মেম্বার্সরা তারাও কিছু কিছু ক্ষেত্রে, কিছুজন ফ্যামিলি মেম্বার্স যে প্রত্যেকে বুঝবে তা নয়, কিছু কাছের মানুষ যেমন হাজব্যান্ড বা আর কারো কাছের কেউ, তারা বুঝতে পারবে যে একটা মানুষের শরীরের উপর দিয়ে কী যাচ্ছে। তো যাই হোক, এবারে আমি তোমাদেরকে বলি, যখন আমাকে ওটি রুম থেকে বার করা হলো তখন কিন্তু আমার সেন্স আসেনি, মানে অবশ্যের যে মানে সেন্সটা সেটার কথা বলছি। আমি কিন্তু অজ্ঞান হয়ে যাইনি, তবে হ্যাঁ, আমার কথা বলা পুরো একদম জড়িয়ে গেছিলো, মানে খুব আস্তে আস্তে কথা, মানে মনে হচ্ছে আমি কথা বলছি খুব জোরে জোরে, কিন্তু অন্য কেউ শুনতে পাচ্ছে না, এরকম হয়ে গেছিলো। তো আমাকে যখন ওটি রুম থেকে বেরিয়ে বার করে অবজারভেশন রুমে নিয়ে আসলো, ডাইরেক্ট কিন্তু বেডে দেয় না। তো অবজারভেশন রুমে যখন আমাকে রাখলো তখন আমার প্রচণ্ড পরিমাণে কাঁপুনি শুরু হলো, ঝিকুনি শুরু হলো। আর সেই ঝিকুনিটা এতটাই পরিমাণ বেড়ে গেল যে 3-3টে ব্ল্যাঙ্কেট দিল আমাকে ঢাকা, প্লাস কান ঢাকা দিয়ে দিল। এরপর কিন্তু মানে প্রচণ্ড পরিমাণে প্রায় ঘন্টা 2 আমাকে ওখানে রাখলো অবজারভেশন রুমে, মানে যতক্ষণ না পর্যন্ত আমার ঝিকুনিটা বা ঝাঁকুনি যাই বলো না কেন, কাঁপুনি, সেটা যতটা মানে একটু কন্ট্রোলে আসছে। মানে আমি প্রচণ্ড পরিমাণে কাঁপছিলাম, প্রচণ্ড, আমার প্রচণ্ড দাঁত ঠাত লেগে যাচ্ছিলো, এতটাই আমার ঠান্ডা লাগছিল। শুধু ঠান্ডা তা কিন্তু নয়। এবার যখন আমাকে ওখান থেকে অবজারভেশন রুমে তোমাদের দাদাভাইকে আমি তারপর বললাম যে আমার বরকে একটু ডেকে দেওয়ার কথা। তো তখন তোমাদের দাদাভাইকে ডেকে দিল। তোমাদের দাদাভাইয়ের সাথে আমি কথা বললাম, ওকে জানালাম আমাদের কি বেবি হয়েছে কিনা। ও তো খুব খুশি। এবং আমি ওখান থেকে তারপরে আমাকে যখন বের করে আমাকে বেডে নিয়ে আসলো, নর্মাল বেডে আমাকে যখন দিল, বেডে আনার সময় তো একটা অদ্ভুত রকম মানে অভিজ্ঞতা, কি বলবো। সে যখন স্ট্রেচার থেকে নর্মাল বেডে আসার জন্য নামানো হচ্ছিল, ভীষণ পরিমাণে লাগছিল, ততক্ষণে কিন্তু আমার অবসর মেয়াদটা পুরোটাই কেটে গেছে এবং আমার কিন্তু পেন স্টার্ট হয়ে গেছে, মানে যে কাটা জায়গাটা সেটা কিন্তু পেন স্টার্ট হয়ে গেছে। এতটাই তীব্র যন্ত্রণা করছিল তখন আমার কিছুই ভালো লাগছিল না। আমার কিন্তু মাথার মধ্যে, বিশ্বাস করবে না, আমার মাথার মধ্যে একদমই ছিল না আমার বাচ্চাটা কোথায়। আমার বাচ্চার কথা মাথাতেই নেই, আমার বড় মেয়ের কথাও মাথাতে নেই ওই মুহূর্তটাতে। তখন এতটাই তীব্র যন্ত্রণা শুরু হয়েছিল। এবং তখন কিন্তু আমাকে যখন নর্মাল বেডে আবার রাখার জন্য ইয়ে করলো, তখন ভীষণ আমার পেটে লেগেছিলো, কারণ একটা বেড থেকে আরেকটা বেডে ধরে 3-4 জন মিলে নামাচ্ছে, তখন তো লাগবেই বলো, এটা তো স্বাভাবিক বিষয়। তো যাই হোক, এরপরে কি হলো, মানে সেদিন সারা রাতটা আমার কিন্তু আর আমার বেবির কথা কিছুই মাথায় নেই, শুধু ব্যথায় ছটফট করেছি। এবং আমাকে বারবার করে আমার যে সিস্টার দিদিরা ছিল তারা কিন্তু স্যালাইনের মাধ্যমে ইঞ্জেকশন দিচ্ছিলো, ব্যথার ইঞ্জেকশন দিচ্ছিলো। তো যখন ব্যথার ইঞ্জেকশন দিচ্ছিলো তখন তো কিছুটা মানে স্বস্তি বোধ হচ্ছিলো, মানে যন্ত্রণা করছিল কিন্তু সেই যে তীব্র যন্ত্রণা সেটা করছিল না। যাই হোক, এভাবেই সারাটা রাত পার করলাম, মানে তাকিয়ে, যে একটা অপারেশনের পর একটা পেশেন্ট আমি যে ঘুমোবো, সে শরীর তো প্রচণ্ড ক্লান্ত, কিন্তু ওই যে ব্যথার যে একটা মানে জার্নি, ওই জার্নিটা চোখে আর ঘুম আসছিল না। আর তোমরা যারা নার্সিংহোমে গেছো বা হসপিটালে গেছো তারা জানবে সারা রাত লাইট জ্বলে, চোখে ঘুম থাকলেও ঘুম আসে না, মানে। আর তারপরে এই বাচ্চা কান্না করছে, এই সিস্টার দিদি আসছে, এই ডাক্তার আসছে, এরকম করে সারাটা রাত চললো। পরের দিন ঠিক সকাল 6টার সময় আমাকে মানে পরিষ্কার করার জন্য আয়া দিদিরা আসলো। তো আমাকে কিন্তু তখনই এপাশ ওপাশ ফিরতে হয়েছিল, মানে ওই অবস্থায় সারা রাত তো আমি চিত হয়ে শুয়েছিলাম, ওটি হওয়ার পরে যেরকম করে চিত হয়ে রাখি সেরকমই ছিলাম।
তারপর কিন্তু আমাকে যখন সিস্টার আয়া দিদিরা এসে আমাকে স্নান করা মানে গা মোছাবে, মানে চোখ মুখ ভালো করে মুছিয়ে দিল, গা হাত পা মোছাচ্ছে, তখন কিন্তু একবার এই পাশ থেকে ওপাশ করছে, একবার ওপাশ থেকে মানে ড্রেস চেঞ্জ করছে যখন ওদের, তখন কিন্তু আমি মানে বিশ্বাস করবে না, পুরো চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। মানে ওই যে এপাশ থেকে ওপাশ করছে ওই কাটা অবস্থাতে, ওই মুহূর্তগুলো ভাষায় প্রকাশ করার মতো না। আমার মনে হচ্ছিল এর থেকে জীবনটা চলে গেলে ভালো হয়, এতটা কষ্ট হচ্ছিল। তো যাই হোক, তো ওদের তো ক্লিন করতেই হবে, কারণ গোটা পিঠে ব্লাড ছিল লেগে। যাই হোক, এবার সেগুলো ক্লিন করছিল ওরা, করে টোরে আমাকে ড্রেস চেঞ্জ করে আরেকটা আলাদা ড্রেস পরিয়ে দিয়ে গেল। এবার আমি আবার ওরকম চিত হয়ে শুয়ে আছি। এরপরে কিছুক্ষণ পর মানে তখন পাশাপাশি সবাই যাদের আমার আগে ওটি হয়ে গেছে, মানে ধরো আমার 6 ঘন্টা আগে বা 4 ঘন্টা আগে ওটি হয়েছে, এরকম কিছু একটা ব্যাপার, তারা দেখছি কি তাদেরকে উঠিয়ে হাঁটাচ্ছে। এবার আমি ভাবছি কি তাহলে হয়তো ব্যথা লাগে না, কিন্তু আমার তো মনে হচ্ছে যে জীবনটা বেরিয়ে যাবে, কারণ এতটা কাটা, তার মধ্যে কী করে দাঁড়াচ্ছে। কিন্তু তারা যে নিজে থেকে দাঁড়াচ্ছে না সেটুকু আমার মাথায় তখনও নেই, কারণ আমার সাথে এই ঘটনাটা তো আগে কখনো ঘটেনি। তাদেরকে জোর করে বকে বকে দাঁড় করাচ্ছিল, বলছে এখন যদি তুমি না দাঁড়াও তাহলে কিন্তু তুমি সারা জীবন কুঁজো হয়ে হাঁটবে, কারণ সেলাইয়ে একবার যদি টান ধরে যায় তাহলে কিন্তু আর কোনো উপায় নেই। এই কথা শোনার পর তোমরা বলো কারণ মানে মাথা ঠিক থাকে? তার মধ্যে টানা ওটির আগে টানা মানে সারাদিন না খাওয়া, ওটির পরে মিনিমাম 12 ঘন্টা না খাওয়া, তাহলে বোঝো 2 দিন প্রায় 2 দিন না খাওয়া, তার মধ্যে শরীরের উপরে অত বড় একটা অপারেশন, শরীর আর কিছু থাকে। এবার ওই যে উঠে দাঁড়ায়, আমি তো দেখছি ওরা অনেক কষ্ট করে করে দাঁড়াচ্ছে, ওরা কেউ কেউ কান্না করছে, আমি বলছি এবার কি দাঁড়াচ্ছে তাহলে কি ভালো হয়ে গেল, মানে এই সকালে ওটি করে আসলো এর মধ্যে কি ঠিক হয়ে গেল, যাক বাবা তাহলে মনে হয় ঠিক হয়ে যাবে, কিন্তু আমার কেন এত ব্যথা করছে এরকম আমি মনে করছিলাম, মানে নিজের মানে যেটা ফিল হয় আর কি। তো যাই হোক, আমি ভাবলাম তাহলে আমার আর এইটা মাথায় নেই যে ওদের দাঁড় করিয়েছে মানে আমাকেও দাঁড় করাবে, এইসব মাথায় আর ছিল না। তো ঠিক তার 9টা নাগাদ আমি তখন মনে পড়ছে, মানে যখন একটু ব্যথাটা হালকা ধরে এসেছে, কারণ সারা রাত তো অ্যান্টিবায়োটিক চলেছে, ব্যথার ইঞ্জেকশন চলেছে চলেছে তো তারপর স্যালাইন তো সারা রাত চলেছে, সারা দিন চলেছে, তার পরের দিনও। তো তখন আমি বললাম যে আমার বাচ্চাটা কোথায়, তখন বললো হ্যাঁ আপনার বাচ্চা আপনাকে দেওয়া হবে, একটুখানি আপনি আগে সুস্থ হন তারপর বেলা 10টা সাড়ে 10টা নাগাদ আমার বাচ্চাটাকে আমার কাছে দেওয়া হলো, কিন্তু আমার বাচ্চাকে তো আমি কোলে নিতে পারছি না। এবার আমি ভাবছি এটা কি শুধু আমার সাথে হচ্ছে, কারণ আমার বড় মেয়ে যখন হয়েছে তখন তো আমি ডেলিভারি থেকে এসেই মানে বেরিয়েই আমি বাচ্চাকে কোলে নিতে পেরেছি, কিন্তু এক্ষেত্রে আমি কেন পারছি না? সারা রাত আমাকে বাচ্চা দেয়নি, আবার সারা দিন সকাল 10টা হয়ে গেল, কেন আমি পারছি না? কিন্তু ওই যে বলে না যে অভিজ্ঞতা না থাকলে অনেক রকম হয়, সিচুয়েশন আসে। তো তারপর দেখছি আমি বাচ্চা কোলে নিতে পারছি না, আমি কিছুতেই মানে ওই যে ওঠার মতো কি পাশ ফেরারও ক্ষমতা তো তখন থাকে না। আমাকে তখন একটা দিদিভাই পাশ থেকে বললো, যার আগে ওটি হয়েছে 3 দিন আগে তার ওটি হয়েছে, তাকে আর কি ছুটি দেবে। তো সেদিন বলছে দিদিভাই তুমি একটু পাশ ফেরার চেষ্টা করো নিজে নিজে, না হলে কিন্তু তোমাকে ওরা জোর করে হাঁটাবে, আর তাতে কিন্তু তোমার কষ্টটা আরও বেশি পাবে। এবার আমি কি করেছি, আমার বাচ্চাটার দিকে ঘুরবো, মানে আমি তো চিত হয়ে শুয়ে আছি ভাবে, আমার বাচ্চাটার দিকে ঘুরবো, তো তো বাচ্চার মতো শুয়ে আছে, আমি ঘুরবো বলে আমি একটু পাশ ফিরতে গেছি, দেখছি কি চিরচির করে উঠলো, মানে চড়াত চড়াত করে একটা আওয়াজ হলো, মানে মনে হলো কি পেটের সেলাইটা, আমার তো সেলাই পড়েছিল, সেলাইটা মনে হলো ফেটে গেছে, এরকম লাগলো, একটা আওয়াজ হলো, কিন্তু ওটা ফেটে যায় না, ওটা পাশ ফিরলে নাকি ওরকম আওয়াজ হয়। তো আমি না ভয়ে আর ফিরিনি, মানে এত ব্যথাও লাগছিল, তার মধ্যে আমি ভাবলাম কি তাহলে কি সেলাই ফেটে যাচ্ছে যেহেতু আমি পাশ ফিরছি। এবার আমি কি করেছি, আবার চিত হয়ে শুয়ে পড়েছি, আমি যে আমার বাচ্চা দিকে ঘুরবো না, আমার খুব ভয় লাগছে। তারপর যখন সকালবেলা 10টা সাড়ে 10টার দিকে যখন ডক্টর আসলো, ডক্টর তো দেখলো, তারপরে ধরো তোমার ডক্টর এসে একবার ড্রেসিং করলো, ড্রেসিং করার পর মানে সেই বারবার চেক করে দেখছে যে কী হচ্ছে কি না আছে, কীরকম পজিশন কিনা, তারপরে আমাকে মেডিসিন দিয়েছে কিনা। এবার দুপুরবেলার দিকে, মানে সেই দিন দুপুরবেলার দিকে আমাকে একদম হালকা ডায়েটটা দিল, যেটা হচ্ছে স্যুপ দিল, মানে কোনো লিকুইড ডায়েটটা দিল, হালকা ডায়েট বলছি কেন, লিকুইড ডায়েট দিল, সেটা হচ্ছে স্যুপ দিল, তোমার কিসের স্যুপ, মুসুরির ডালের জল হতে পারে বা কিছু একটা স্যুপ দিয়েছে। এবার ওই তোমরাই বলো, কালকে মানে ধরো আগের দিন কিছু খাওয়া নেই, পরের দিন কিছু খাওয়া নেই, রাতে কিছু খাওয়া নেই, এবার শুধু এইটুকু একটা কাপে যদি 1 কাপ স্যুপ দেয়, সেটাতে পেট ভরে না মন ভরে। তার মধ্যে তো সারা রাত আমাকে জল দেয়নি, ভোরবেলাতে সকালবেলা 6টার পর যখন ওই যে আয়া দিদিরা আসলো আমাকে ক্লিন করতে, তখন আমাকে 2 ঢাকনা জল দিল, মানে আমি খুব চাইছি আমাকে একটু জল দেবে গো, আমাকে একটু জল দেবে। ওই যে কষ্ট, জলের যে পিপাসা কি, মানে অনেকে বলে না মৃত্যু যন্ত্রণার সময় জল খুব দরকার পড়ে, মৃত্যুর যন্ত্রণাটা কি ওই টাইমে বোঝা যায় মৃত্যুর যন্ত্রণা কি। শুধু পেটে ব্যথা হলো বা শরীরে ব্যথা হলো তাতেই যে মৃত্যু যন্ত্রণা তা কিন্তু নয়, মানে ওই যে গলা শুকিয়ে যাওয়ার যে একটা ব্যাপার, যে জলের জন্য একটা মানে তৃষ্ণার্ত কাক আমরা যে কথায় কথায় বলি, ওই যে গলা শুকিয়ে যায়, এই যে ব্যাপারটা, এই যে এক্সপিরিয়েন্স, এটা মারাত্মক। আমি শুধু বারবার বলছি আমাকে একটু জল দেবে গো, আমাকে একটু জল দেবে, কিন্তু কিছুতেই জল দিচ্ছে না, আর প্রচণ্ড কষ্ট। তো যাই হোক, তারপর তো সকালবেলা 6:30টার পর আমাকে 2 ছিপি মানে বোতলের ঢাকনার একটা ঢাকনা করে দুবার 2 ঢাকনা জল দিল, ওতে আমার কিছুই হলো না, বলছে আবার পরে এখনই না।
তো তারপরে এইভাবে আমাকে ঘন্টাখানেক পর পর ওই দু ছিপি করে জল দিচ্ছিল। যাই হোক সেটা তো মিটে গেল। এবার যখন হালকা লিকুইড ডায়েটটা দিচ্ছে তখন মনে হলো একটুখানি গলাটা ভিজলো, কিন্তু পেটে তো আমার খিদে পেয়েছে, পেটটা পুরো ছুঁচোয় ডন মারছে, যতই স্যালাইন চলুক আর যাই চলুক না কেন। তারপরে তোমাদের এখন তো বলছি বেশ হেসে খেলে, কিন্তু ওই সিচুয়েশনগুলো যে কীভাবে পার করেছি সেটা শুধু আমি জানি আর ওপরবেলা জানে। তো যাই হোক এরপরে তো ধরো সারাদিন ওভাবেই গেল, সারাদিন চিত হয়ে শুয়ে রইলাম, কারণ পাশ ফিরতে পারছি না। কারণ পাশ ফিরলেই মনে হচ্ছে আমার সেলাইটা ফেটে যাচ্ছে, আওয়াজ হচ্ছে, চিচ্চি চিচ্চি করে আওয়াজ হচ্ছে। আর যন্ত্রণা তো অসহ্য যন্ত্রণা, কোমর তো তোলার মতো অবস্থায় নেই। যাই হোক মনে হচ্ছে এই যে পিঠটা, আমি যে এই হাতটা তুলবো, মানে এই হাতে তো ধরো চ্যানেল করা ছিল, এই হাতে তো চ্যানেল করা ছিল বলে এই হাত তোলাই যাচ্ছিল না, আর এই হাতে প্রচুর ইঞ্জেকশন গেছে, মানে এই হাতে কোনো ব্লাড নিতে হলে এই হাতে না পেলে এই হাত দিয়ে নিয়েছে, তো প্রচুর ব্যথা, এগুলো তো পুরো ব্যথায় পুরো ভরেছিল। তো যে তারপরে কি করলো তোমার বিকেলবেলা 5টা না, হ্যাঁ 4টের সময় তোমার ভিজিটিং আওয়ার্স যখন সবাই দেখা করতে যায়, তো সেদিন কিন্তু বিকেলবেলা তোমাদের দাদাভাই আর যায়নি, কারণ ও তার আগের দিন থেকে সারা রাত পরের দিন সকালে আমার সাথে দেখা করে সোজা বাড়ি এসেছে, তখন বাজে প্রায় 12টা 1টার সময় বাড়ি এসেছে। এবার এসে আর 4টের সময় যাওয়া সম্ভব না, সে তো যাই হোক আর যায়নি সেদিন, পরের দিন আবার সকালবেলা গেছিলো। তো সেই দিন বিকেলবেলাটা আমার খুব খারাপ লাগছিলো, মানে তোমাদের দাদাভাই জানি, কিন্তু ওর উপর দিয়ে তো প্রচুর ধকল গেছে, আর তোমাদের দাদাভাই একাই দৌড়াদৌড়ি করছিল, কেউ ছিল না আমার পাশে, যেটা সত্য কথা সেটা সত্য কথাই, কেউ না, আমার কোনো আত্মীয় স্বজন আপনজন কেউ ছিল না। তোমরা অনেকে ভাবতে পারো আমি কেন মুচকি হাসলাম, তোমাদের মন শুনে এখানে ঘুমিয়ে ঘুমিয়ে একটা আওয়াজ করলো, হয়তো তোমরা শুনেছো, তো ওটা বাচ্চারা যাই নতুন সাউন্ড বার করে না কেন মুখ থেকে, সেটাই খুব হাসি পায়। তো এই যে হাসিটা, এই যে তা বাচ্চার মুখ দেখার জন্য যে কষ্টটা কিচ্ছু মনে হয় না যখন ও সুস্থ থাকে। তো যাই হোক এরপরে তোমার তখন তো ওই টাইমে কেউ ছিল না, আমার আপনজন বলতে কেউ ছিল না, একমাত্র তোমাদের দাদাভাই দৌড়াদৌড়ি করেছে, যতবার সারাদিনে 2বার যেত, 2বার আসতো। তারপরে বড় মেয়ে বাড়িতে ছিল, এবার সেটা একটা টেনশন, হ্যাঁ বাড়িতেও ঠাকুমা ছিল, ঠাকুমার কাছে ছিল, কিন্তু হসপিটালে যে ওর সাথে কেউ একজন থাকবে বা ও পারলো না তাকে মানে ছোটাছুটি করবে, সেরকম আমার কেউ ছিল না। তো ওই জন্য কী বলতো, আমি একটা জিনিস মনে করি, বিপদের সময় যদি আমার মানে কেউ পাশে এসে না দাঁড়ায়, আমার মনে হয় না যে আর কোনো দিন তাকে প্রয়োজন, সে যেই হোক না কেন আমার, সে আমার যতই আপনজন হোক, যতই কাছের মানুষ হোক না কেন। তো এবার আমি তো জনে জনে বলতে যাবো না তুমি আমার পাশে এসে দাঁড়াও, ও তোমাকে বলবো না তুমি আমার পাশে এসে দাঁড়াও, এটা কখনো সম্ভব না। বিপদের সময় কেউ কাউকে বলে না, যার যার বিবেকের দৌলতে, যদিও মেয়ে হয়েছে তো তাই অনেকেরই হয়তো রাগ, তাই হয়তো কেউ পাশে এসে দাঁড়ায়নি, সে যাই হোক সেটা পরের কথা, ছেলে হলেও আমার মেয়ে হলেও আমার, সেটা পুরোটাই আমার ব্যক্তিগত ব্যাপার। তাকে ছেলে হলেও আমাকে মানুষ করতে হবে, মেয়ে হলেও আমাকে মানুষ করতে হবে, কেউ আমার দায়িত্ব নেবে না বাচ্চার। তাই কে খুশি হলো কে অখুশি হলো তাতে আমার কিচ্ছু যায় আসে না, তবে কি দিনগুলো মনে থাকে, দিনগুলো কখনো ভুলে যাওয়ার নয়, এগুলো আমি হাসি মুখে পার করেছি। যাই হোক এভাবেই কেটে গেল। এবার তোমাদের সন্ধ্যাবেলার দিকে যখন ডক্টর আসলো, তখন 6টা 6:30 বাজে, ডক্টর আবার রাউন্ডে আসলো দেখতে, তখন এসে মানে প্রেশার চেক করছে, সব কিছু চেক করছে, আমার দেখছে আমার টেম্পারেচার ঠিক আছে কিনা, সব কিছু দেখছে। যাই হোক তখন বলছে কি তুমি এবার হাঁটো। বিশ্বাস করবে না, আমি বলছি আমি পারবো না, আমার ভীষণ পরিমাণে মাথা ঘুরছে, মানে শরীর এতটাই দুর্বল, আমার তো প্রেশার লো ছিল বরাবরই, ওই টাইমে আরও লো হয়ে গেছিলো, এতটা পরিমাণে মাথা ঘুরছিল, কিন্তু ডক্টররা এত বকাঝকা করছিল, তখন তো ভেবেছি আমার ভীষণ রাগ হচ্ছে, কারণ আমার তো শরীরে খুব কষ্ট। আবার বলছে আর যে বেডটাতে আমি ছিলাম বেডটা অনেকটা উঁচু, সেইখান থেকে নামা, মানে যেখানে আমি পাশ ফিরতে পারছি না সেখান থেকে বলছে নেমে হাঁটো। এবার কষ্ট করে তো নেমেছি, মানে জীবনটা বেরিয়ে, চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, ছলছল, মানে হাওয়া করে কাঁদছি, তখন আমার ভীষণ মন খারাপ লাগছিল। বিকেলবেলা একে তো তোমাদের দাদাভাই আমার সাথে সেদিন দেখা করতে যায়নি, আর তার উপরে আবার ধরো কাছের মানুষ কাউকে থাকতে দিচ্ছে না, যে আমার শাশুড়ি মা থাকবে গিয়ে, সেরকম কোনো ব্যাপার নেই, কারণ ওখানে অ্যালাউ নেই, ওখানে বাড়ির লোক থাকতে দেয় না ওই নার্সিংহোমটাতে। তো কী করছি, ভীষণ কান্না পাচ্ছে, তার মধ্যে শরীরে কষ্ট, তার মধ্যে বাচ্চাটাকে একটু কোলে নিতে পারছি না, তার মধ্যে বড়ো মেয়েটাকে একটু দেখতে পাচ্ছি না, মানে সব দিক দিয়ে মনে হচ্ছে কি আমার মতো অসহায় এই পৃথিবীতে আর কেউ নেই। তারপর তখন মনে হচ্ছে কি পরিস্থিতি, এটাকেই বুঝি বলে নার্সিংহোম, বা এটাকেই বলে বুঝি মানে কী বলবো, এর থেকে শাস্তি মনে হয় আর কিছু তো হয় না। তার মধ্যে বাচ্চাটাকে কোলে নিতে পারি না, নানান রকম সমস্যা হচ্ছে। যাই হোক এইসব ভাবনা চিন্তা করার পর লাস্ট টাইম আমাকে যখন বকাঝকা করে হাঁটাচ্ছে, আমি তখন পুরো এরকম ঝুঁকে গেছি, এবার আমাকে বলছে সোজা হয়ে হাঁটো, সোজা হয়ে হাঁটো। তখন দুটো সিস্টার দিদি দুদিক দিয়ে আমাকে ধরেছে, কারণ আমি পড়ে যাচ্ছিলাম, দুদিক দিয়ে ধরেছে, মাথা ঘুরছে, মানে একটা রাউন্ড এ মাথা থেকে ও মাথা পর্যন্ত বলছে আমাকে কয়েকবার রাউন্ড দিতে, কিন্তু আমার পক্ষে শরীরে এতটাই কমজোরি ছিল, আমি সেই ক্ষমতাটাই ছিলাম না। একে তো ক্যাথিটার লাগানো ছিল, তার উপরে সেলাই, তার উপরে আমার মানে প্রেশার লো, মাথা ঘুরছে ভীষণ পরিমাণে, আমি কিছু দেখতে পাচ্ছি না, তার উপরে আমার পেন হচ্ছে প্রচুর পরিমাণে, মানে এত কিছু লড়াইয়ের মধ্য দিয়ে আমি যখন যাচ্ছি, তখন আমার আর মনে হয়নি যে আমি সুস্থ হয়ে বাড়ি ফিরবো, এরকম আর মনে হয়নি।
অপারেশনের সময় হয়তো লাগেনি, কিন্তু বিশ্বাস করো তারপরের যে কষ্টের জার্নিটা যতদিন আমি বাঁচবো মনে থাকবে। তো তখন আমাকে যখন ধমক দিচ্ছে তখন একটু সোজা হওয়ার চেষ্টা করছি, আর মা করে বাবার করে চিৎকার করছি। একটা রাউন্ড যখন দিয়েছি, যখন দ্বিতীয়বার রাউন্ড দেবো তখন পুরো মাথা ঘুরে একটা সিস্টার দিদির কাঁধের ওপর পড়ে গেছি আমি। তখন ডক্টর বলছে ঠিক আছে এবার ওকে ছেড়ে দাও, ও পরে আবার পরে। সারা রাত ওইভাবে শুয়ে রইলাম। রাতের বেলাও আমাকে ওই লিকুইড ডায়েট দিল, স্যুপ দিল কিসের জানি না, ওটুকুই খেলাম, মানে আর সেদিনও রাতে কিছু খাবার নেই। পরের দিনকে আমাকে হালকা ডায়েট দিল, যেটা হচ্ছে ওই যে ফেনা ভাত হয়, ফেনা ভাত, ডাল আর কিছু একটা দিল মনে হয়, মনে নেই। যাই হোক পরের দিন থেকে মানে ওটির দ্বিতীয় দিন থেকে দুপুরবেলা থেকে আমি কিন্তু হালকা ডায়েটটা পেয়েছি। এবার তোমরা আমাকে কমেন্ট করে জানিও তোমরা কবে থেকে, ওটির কদিন পর থেকে তোমরা হালকা ডায়েট পেয়েছো। যাই হোক এই হলো আমার অভিজ্ঞতা, এভাবেই আমার দিন কেটেছে। তার উপরে তো ধরো অনেক রকম ব্যাপার আছে। আমার বাচ্চাকে আমি বেস্ট ফিট করাতে পারছিলাম না প্রথম দুদিন, তখন ওকে ফর্মুলা খাওয়াচ্ছিলো, বারবার নিয়ে যাচ্ছিলো নিয়ে আসছিলো, কারণ আমি বাচ্চা তো কোলে নিতে পারছিলাম না। ঠিক তার পরের দিন মানে যেদিন আমাকে হাঁটালো, ওটির পরের দিন সকালবেলাতে, তো মানে যেদিন ওটি হলো তারপরের দিন সকালবেলায় যেদিন হাঁটলাম, মানে একদিন দুদিন তৃতীয় দিনের দিন, তখন কিন্তু আমি সকালবেলাতে আমি বলছি নিজে থেকে একটু প্র্যাকটিস করি, তো কারণ ডক্টর হাঁটালে আমাকে জোরে জোরে হাঁটাবে, আর সেটা আমার পক্ষে পসিবল না। তো তখন আমাকে ডক্টররা লাস্টে এসে বোঝালো তোমাকে কেন বারবার ওরকম করে বকছিলাম জানো, তুমি যদি এখন ঠিক করে না হাঁটো তাহলে তোমার ওই সেলাইটা টান ধরলে তুমি সারা জীবন ওরকম তোমার পেটে কিন্তু টানটা থেকে যাবে, আর তোমাকে পুজো হয়ে হাঁটতে হবে, তুমি আর সোজা হয়ে হাঁটতে পারবে না। তোমার পক্ষে কি সেটা ভালো হতো বলো? তো আর যত হাঁটবে তত তাড়াতাড়ি তুমি সুস্থ হবে, যত তুমি রিল্যাক্স, তুমি যদি ভাবো আমি অসুস্থ তাহলে তুমি অসুস্থ বেশি হয়ে পড়বে, আর তুমি যদি ভাবো আমি সুস্থ তাহলে তুমি সব থেকে বেশি সুস্থ তাড়াতাড়ি হবে। তো তখন আমি সকালবেলাতে ভালো এভাবে যখন আমাকে বললো তাহলে নিশ্চয়ই আমার হাঁটাটা উচিত। এরপরে মাথার মধ্যে আরেকটা জিনিস ঢুকিয়ে দিল যে তোমাকে এই মানে তোমার ছুটি লেখার আগে পটি অন্তত একবার করতেই হবে, নাহলে কিন্তু তোমাকে ডিসচার্জ দেওয়া হবে না। তখন আরও মাথায় টেনশন যে হাঁটো, জল খাও প্রচুর পরিমাণে, আর হচ্ছে পটি করার চেষ্টা করো। দুদিন পেটে কিছু নেই, পটিটা হবে কী করে? তার মধ্যে যাওয়া হবে, ভয়ে ভয়ে মনে হয় আর পাচ্ছে না, কারণ ওই যে পটি করতে গেলে কী পজিশন হবে কি না হবে। তো এরকম একটা ব্যাপার হলো। পরের দিন সকালবেলা আমি যখন উঠে একটু নেমে হাঁটতে গেলাম, তখন দেখছি কালকে যে পরিমাণ কষ্ট আমি পাচ্ছিলাম তারপর দিন আমি কিন্তু অনেকটা বেটার ফিল করছি, কারণ আমি ওই যে হেঁটেছি তার আগের দিন, যতই কষ্ট হোক আমাকে হাঁটিয়েছে, ওটাতে আমার অনেক উপকার লেগেছে। তো হাঁটার অভিজ্ঞতাটা এটাই তোমাদের কাছে বলবো যে প্রচুর কষ্ট, কিন্তু তুমি যদি মনের জোর নিয়ে হাঁটতে পারো। আমি এই কারণে ভিডিওটা শেয়ার করলাম, অনেকেই করেন না, ম্যাক্সিমাম মানুষই কিন্তু এই হাঁটার ভিডিওটা শেয়ার করেন না, কিন্তু এই ভিডিওটা আমি এই কারণে শেয়ার করলাম এই অভিজ্ঞতাটা, কারণ অনেক নতুন নতুন মায়েরা আছো যারা তোমরা ডেলিভারি হতে যাবে, তারা ভাবছো যে কী হয় কি না হয়, এই এক্সপিরিয়েন্সটা তোমাদের জানা দরকার। তোমরা মনে জোর নিয়ে হাঁটো, হ্যাঁ, তবে এটা বলবো না যে জোর দিয়ে হাঁটো, সেটা বলবো না, কারণ ওই টাইমে জোর দেওয়ার মতো শরীরের অবস্থা থাকে না। তাই হাঁটো, বারবার হাঁটো, অল্প অল্প হাঁটো, এক পা দু পা করে করে ধরে 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 হাঁটো, যাতে তোমার যত তুমি হাঁটবে না তুমি তাড়াতাড়ি সুস্থ হবে। আমাকে 4 দিনের দিন ছুটি দিয়ে দিয়েছে, মানে আমি সোমবার দিন আমার রুটি হয়েছে, আমাকে বৃহস্পতিবার দিন সন্ধ্যাবেলা ছুটি দিয়েছে 8টার সময়, আমাদের ওই নার্সিংহোম থেকে 8টার সময় ছুটি দেয়। তো আমার তার মানে বোঝো আমি 4 দিনের দিন বাড়ি চলে এসেছি। এবার অন্যান্য সব শুনেছি যে 7 দিনের আগে ছুটি দেয় না, কিন্তু আমাকে 4 দিনে ছেড়ে দিয়েছে। তাহলে বোঝো মনের জোর রাখতে হবে, মনের জোর ভেঙে ফেলো না। এই মানে কথাগুলো শেয়ার করার কারণেই একটা, মনের জোর হারিও না, নিজেকে স্ট্রং রাখো, দেখো সব কিছু ঠিক হবে। তবে নিজের শরীর যতটা দেবে ততটাই চেষ্টা করো। আর খুব শিগগিরই সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো এই পর্যন্ত, টাটা বাবাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন মা হতে চলেছে তাদের জন্য অনেক অনেক আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা। যারা আমাকে বলছে দিদিভাই আমার এত মাস চলছে, আমার 7 মাস চলছে, আমার 6 মাস চলছে, আমার যেন সুস্থ একটা সন্তান হয়, কেউ বলছে পুত্র সন্তান হয়, কেউ বলছে কন্যা সন্তান হয়, অনেকেই বলছে দুটো ছেলের পরে আবার ট্রাই করছি আমার যেন আর একটা মেয়ে হয়, অনেকে বলছে দুটো মেয়ের পর ট্রাই করছি একটা যেন ছেলে হয়। সবার মনের আশা যেন পূরণ হয়। আর তবে একটাই কথা বলবো, আমরা সাময়িক চিন্তা ভাবনা করে সব কিছু করি, আর ওপরবেলা উপরে যিনি বসে আছেন তিনি কিন্তু ভবিষ্যতে চিন্তা করে আমাদেরকে দেন, কারণ ভবিষ্যৎটা কী হতে পারে আমাদের জন্য, কোনটাতে ভালো হবে সেটাই ভাবনা চিন্তা করে তিনি কিন্তু আমাদের সন্তান দেন। তাই সবাইকে বলবো, মনে যেটা চাইছো সেটা নাই পেতে পারো। আমিও তো চেয়েছিলাম আমার একটা মেয়ে আছে একটা ছেলে হবে, কিন্তু হয়নি, তার মানে এই নয় যে আমি মন ভেঙে যাবে। সাময়িক একটু খারাপ লাগে যে আমার একটা ছেলে হলে ভালো হতো, সবার আছে একটা ছেলে একটা মেয়ে, আমার একটা হলে ভালো হতো। আরে ভালো তো হতো সবই, আমরা যা চাই তাই পাবো কী করে? ভগবান আমাদের জন্য যেটা ভালো লিখে রেখেছেন সেইটাই হবে, তাই হাসি মুখে সেটাকেই মেনে নাও। আর যদি ফ্যামিলির কেউ অসন্তুষ্ট হয় তোমার ছেলে আছে মেয়ে হলো না, বা তোমার মেয়ে আছে ছেলে হলো না বলে, আমি বলবো সেই সব মেম্বারদের থেকে দূরে থাকো, কারণ সন্তান তোমাকেই মানুষ করতে হবে, ছেলে হোক মেয়ে হোক যাই হোক না কেন, সেই দায় ভার কেউ নেবে না। আজকে ভালো হলে মানুষের মতো যদি মানুষ হয়, সে মেয়ে হলেও নিজের পায়ে দাঁড়ালেও মানুষ হবে, এটুকুই বলবো। তো এখানে ছেলে মেয়ে কোনো ভেদাভেদ নেই আজকের সমাজে অন্তত। হ্যাঁ, সমাজ হয়তো অনেক রকম নোংরাতে ভরে গেছে, কিন্তু সব জায়গা সমান নয়, নিজেদের জায়গাটা নিজেদেরকে বুঝে চলতে হবে। তো চলো আজকের মতো পর্যন্ত, টাটা বাই বাই। আশা করি ভিডিওটা তোমাদের অনেক উপকারে লাগবে।